আফরিনের কোনো ছবি আছে আপনার কাছে? এখানে কত মাস ধরে আফরিন থাকতো? নিচু স্বরে রায়দা জিজ্ঞেস করে। না, ছবি নাই আমার কাছে। প্রায় 5 মাস ধরে আফরিন আর ইমতিয়াজ এখানে থাকতো। মাঝে মাঝে ইমতিয়াজ একটানা থাকতো, আবার কাজে ফিরে যেত। তুমি কি বিয়ের বিষয়ে জানো না? মহিলার শেষের প্রশ্নটা শুনে রায়দা মলিন হাসে। ধন্যবাদ আমাদের। আমি বড় টায়ার্ড। এখন আমার ঘুম প্রয়োজন, পরে কথা হবে। কথাটা বলে রায়দা দুজনের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। কাজের মেয়েটা আর মহিলাটি একে অপরের মুখ চাওয়াচাই করে বিলাপ করতে করতে নিজেদের ফ্ল্যাটে চলে যায়। ধীর পায়ে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে থাকে রায়দা। এতক্ষণ সে কি শুনেছে? সায়ন বিবাহিত? তাহলে সায়ন থেকে ধোঁকা দিয়েছে? রায়দার মেসেজ পেয়ে আজকে অফিস থেকে জলদি বেরিয়েছে সায়ন। ফেরার সময় ফুলের দোকান চোখে পড়লে সেখান থেকে রায়দার পছন্দের গাঁদা ফুলের মালা কিনে নেয়। ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে দরজায় নক করলে পিছনের শব্দ পেয়ে তাকিয়ে দেখে সামনের ফ্ল্যাটের কাজের মেয়েটা দরজা খুলে উঁকি দিয়েছে। সায়নকে দেখে সৌজন্যমূলক হেসে মেয়েটা দরজা লাগিয়ে দেয়। হুট করে সায়নের মনে ভয় হয়, রায়দাকে এখানে রাখলে যে কোনো সময় এই মেয়েটা এসে সব কথা বলে দিবে সেটা ভেবে। দরজা খোলার শব্দে সামনে তাকায় সায়ন। দরজা খুলে মুখে চওড়া হাসি টেনে দাঁড়িয়ে আছে রায়দা। রায়দার পরনে কালো রঙের সুতির শাড়ি, সাথে কপালে টিপ, আর দুই হাতে কালো রেশমি চুড়ি। এইটুকুতেই রায়দাকে দেখে সায়নের কাছে মনে হচ্ছে তার শ্বাস প্রশ্বাস আটকে যাবে। সায়নকে মূর্তির মতো দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রায়দা হাত টেনে ফ্ল্যাটে ঢোকায়। দরজা লাগিয়ে নিজের খোলা চুলগুলোতে হাত বুলিয়ে সায়নের দিকে প্রশ্নসূচক চাহনিতে এগিয়ে যায় সে। ফুল এনেছেন, দিচ্ছেন না কেন? সায়নের হাতে ফুল দেখে রায়দা বলে। সায়নের ফুলের মালাগুলো রায়দার দিকে বাড়িয়ে দেয়। ফুলের মালাগুলো নিয়ে শোবার ঘরে চলে যায় রায়দা। পিছন পিছন সায়নও যায়। গোসল সেরে আসেন, আমি ওয়েট করছি। সায়নের হাতে তোয়ালে দিয়ে রায়দা বলে। ব্রি, তুমি ঠিক আছো? কোনো সমস্যা? সায়ন অবাক হয়ে রায়দাকে জিজ্ঞেস করে। কেন, আমার আবার কি হবে? আমি একদম ঠিক আছি, কিন্তু আপনি মনে হয় ঠিক নেই। কি হয়েছে আপনার? রায়দা সায়নের বুকের বাম পাশে হাত রেখে জিজ্ঞেস করে। রায়দার স্পর্শে সায়নের বুক কেঁপে ওঠে। এই স্পর্শ, এই চাহনি সবই সায়নের কাছে অচেনা। তোয়ালে হাতে দ্রুত বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় সায়ন। সায়ন যেতেই রায়দা অট্টহাসিতে ফেটে পড়ে। আরে, বউকে এত ভয় পেলে কাছে কিভাবে আসবেন বলেন? আপনি দেখছি এখন আমাকে দেখলে চোখই মেলাতে পারছেন না। বেসিনের সামনে দাঁড়িয়ে রায়দার বলা কথাগুলো শোনে সায়ন। ইদানিং তার মনে হচ্ছে সে দোটানায় পড়ে গেছে। কিভাবে রায়দাকে সব বলবে সেটা ভেবে তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। ভাবতে ভাবতে বেসিনের কল ছেড়ে চোখে মুখে পানির ঝাপটা দেয় সে। গোসল ছেড়ে বেরিয়ে সায়ন দেখে বিছানার ওপর কিছু ফুল পড়ে আছে, কিন্তু রায়দা নেই। মাথা মুছে তোয়ালে বারান্দায় রেখে রান্নাঘরে যায় সায়ন। শাড়ির আঁচল কোমরে গুজিয়ে চোলায় বসানো পাতিলটা দেখতে ব্যস্ত রায়দা। বিরিয়ানি কে রান্না করলো? সায়ন জিজ্ঞেস করে রায়দাকে। আপনার বউ করেছে, আর কে করবে? রায়দার এমন জবাবে সায়ন অপ্রস্তুত হয়ে যায়। তুমি রান্না করেছো? হঠাৎ এসব? কেন, আমি রান্না করে সমস্যা? মানছি পারফেক্ট হবে না, কিন্তু খাওয়া যাবে। হাতে অনেক সময় ছিল, তাই ইউটিউব দেখে রান্নাটা করে এক্সপেরিমেন্ট করলাম আর কি। চুড়িগুলো খোপা করে রায়দা বলে। সায়নের নজর যায় রায়দার হাতের দিকে। চুড়ি খুলে ফুলের মালাগুলো কেটে দুই হাতে বালার মতো পড়েছে রায়দা। এই মালাটা খোপায় আটকে দিন। সায়নের দিকে একটা মালা বাড়িয়ে দিয়ে রায়দা বলে। মালাটা হাতে নিয়ে সায়ন চেষ্টা করতে থাকে খোপায় ক্লিপ দিয়ে আটকাতে। আচ্ছা, কেউ যদি মিথ্যে বলে তাকে কি করা উচিত? রায়দা সায়নকে প্রশ্ন করে। তার সাথে আর কথাই বলা উচিত না। কেউ যদি ধোকা দেয় তাহলে তার সাথে কি করা উচিত? হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছো? এত প্রশ্ন কেন করেন? যেটা জিজ্ঞেস করছি শুধু সেটার উত্তর দিন। তার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেওয়া উচিত। ধোঁকাবাজ মানুষরা কখনো কারো আপন হয় না। সায়নের উত্তর শুনে রায়দা মৃদু হাসে। ততক্ষণে রায়দার খোপায় ফুলের মালা সায়ন আটকে দিয়েছে। রায়দা ঘুরে সায়নের গলার পিছনে দুই হাত রেখে দাঁড়ায়। এক হাত সায়ন রায়দার কোমর আঁকড়ে ধরে। আর কেউ যদি দুটো কাজ একসাথে করে তাহলে তাকে কি করা উচিত? এমন প্রশ্ন শুনে সায়ন আঁতকে ওঠে। কি আজগুবি প্রশ্ন করছো? কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে তোমার বড় অচেনা লাগছে। যে রেকে আমি চিনি সে রেকে দেখতে পাচ্ছি না। কি হয়েছে বলো আমায়। সায়নের কথা শুনে রায়দা আবারও হাসে। কেউ যদি দুটো অপরাধ একসাথে করে তাহলে তাকে ভয়ঙ্কর কষ্ট দেওয়া উচিত।
এমন কষ্ট দেওয়া উচিত যেন সারা জীবন সে কষ্টটা উপভোগ করতে পারে। কথাটা বলে রায়দা সানকে ছেড়ে প্লেট বের করে বিরিয়ানি বাড়তে থাকে। সান স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে রায়দার দিকে তাকায়। বিরিয়ানি প্লেট নিয়ে বসার ঘরে চলে যায় রায়দা। সায়নকে টেনে এনে বসায় খেতে। এক লোকমা মুখে দিতেই সায়নের বমি চলে আসে লবণ আর ঝালের কারণে। কষ্ট করে লোকমাটা গিলে নেয় সে। রায়দার গালে হাত দিয়ে সায়নের খাওয়া দেখতে থাকে। হয়েছে, যদিও এটা বিরিয়ানি কম, বিরিয়ানির ভর্তা বেশি মনে হচ্ছে। আপনার খাওয়া শেষ হলে আমি খাবো। রায়দা উচ্ছ্বাসিত হয়ে জিজ্ঞেস করে, অনেক মজা হয়েছে, তুমি অন্য কিছু খাও, এখন বিরিয়ানি খেলে শরীর খারাপ করবে। সায়নের কথা শুনে রায়দার বড্ড হাসি পায়। সে হাসি চেপে রাখে আর সায়নের খাওয়া দেখছে। অতিরিক্ত লবণ আর ঝাল দেওয়া বিরিয়ানি বেচারা খাচ্ছে, অথচ জানি না রায়দা ইচ্ছে করে এগুলো বেশি দিয়েছে। খাওয়া শেষ করে সায়ন ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে থাকে ঝালে। রায়দা কোনো প্রতিক্রিয়া না দেখে রুমে চলে যায়। সায়ন রুমে এসে রায়দাকে না পেয়ে বারান্দায় যায়। চুলগুলো খুলে গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রায়দা। দক্ষিণা বাতাসে রায়দার চুলগুলো এলোমেলোভাবে উঠছে। বাইরের আসা আলোতে রায়দার বিষাদ মাখা মুখটা স্পষ্ট। সায়ন এসে রায়দার পাশে দাঁড়ায়। রি, তুমি কিছু বলতে চাই, তুমি কি কথাগুলো শুনবে? সায়নের গলা পেয়ে রায়দা পাশ ফিরে তাকায়। ভালো লাগছে না কিছু শুনতে, ঘুম পাচ্ছে অনেক, চলেন ঘুমাই। সায়নকে উপেক্ষা করে রায়দার শোবার ঘরে চলে যায়। হতাশ চোখে রায়দার যাওয়ার পরে সায়ন তাকায়। তার ইচ্ছে করছে এক্ষুনি রায়দাকে সামনে বসে সব বলতে, কিন্তু আবারও মনে ভয়রা বাসা বেঁধেছে। যদি সব শুনে তার তাকে ভুল বোঝে তখন সে কি করবে। তার ইচ্ছে করছে এক্ষুনি রায়দাকে সামনে বসে সব বলতে, কিন্তু আবার মনে ভয়রা বাসা বেঁধেছে। যদি সব শুনে তার তাকে ভুল বোঝে তখন সে কি করবে। সায়ন সকল চিন্তাভাবনা দূরে ঠেলে রুমে যায়। বিছানার এক পাশে রায়দা বিপরীতে মুখ করে শুয়ে আছে, তবে মাঝের কোলবালিশটা নেই। সায়ন কিছুটা অবাক হয়, তবে তা প্রকাশ না করে রায়দার পাশে এসে শুয়ে পড়ে। সায়নের আগমন টের পেয়ে রায়দা উঠে সায়নের দিকে ফিরে বসে। বারান্দা দিয়ে আসা বৈদ্যুতিক আলোতে সায়নের বন্ধ চোখ জোড়ার দিকে তাকায় রায়দা। চোখ খুলে পাশে বসা রায়দার দিকে তাকায় সায়ন। রুমের মধ্যে পিনপতন নীরবতা চলছে। হাত বাড়িয়ে রায়দা সায়নের মাথায় বিলি কেটে দেয়। ধীরে ধীরে সায়নের চোখ জোড়া ঘুমে বন্ধ হয়ে যায়। মিনিট বিশেক সায়নের পাশে বসে রায়দা অপেক্ষা করতে থাকে সায়নের গভীর ঘুমের। সায়নের ফোন হাতে নিয়ে রায়দা দেখে রাত 11টা বেজে গেছে। সাবধানে সায়নের ডান হাত টেনে বৃদ্ধাঙ্গুল টেনে ফোনের স্ক্রিনে রাখলে ফোনের লকটা খুলে যায়। ফোনের লকটা খুলতেই ওয়ালপেপারে তার ঘুমন্ত একটা ছবি দেখতে পায় সে। রায়দা কিছুক্ষণ চিন্তা করে বুঝতে পারে ছবিটা তখন তোলা হয়েছিল যখন সে কুয়াকাটা থেকে ফেরার সময় গাড়িতে ঘুমিয়েছিল। শ্বাস ফেলে ঘুমন্ত সায়নের দিকে তাকায় রায়দা। সায়নের পানির বোতলে ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছিল, সেটার প্রভাবে সায়ন এত জলদি ঘুমাচ্ছে। ফোনের ডায়াল লিস্টে গেলে সর্বপ্রথম বউ নামের সেভ করা নাম্বারটা তার নজরে আসে। এরপর দ্বিতীয় নাম্বারটা আফরিন নামক নামে সেভ করা। আফরিন নামে ক্লিক করে নাম্বারটা নিজের ফোনে তুলে নেয় সে। ফোনের মেসেজ অপশানে গেলে আফরিনের সাথে সায়নের আদান প্রদানকৃত মেসেজগুলো দেখতে পায়। বেশিরভাগ মেসেজই আফরিনের পাঠানো। রায়দা মেসেজগুলো পড়তে শুরু করে। মেসেজগুলোতে ছোট বাচ্চার প্রয়োজনীয় জিনিসগুলোর লিস্ট আছে, আবার বাজারের লিস্টও আছে। সায়ন শুধু রিপ্লাই করে জানিয়েছে জিনিসগুলো সে দিয়ে যাবে। মেসেজগুলো পড়ে রায়দা বুঝতে বাকি নেই ওই সামনের ফ্ল্যাটের আন্টি যা বলছিল সব সত্যি। আফরিন নামক মেয়ের উপস্থিতিও আছে, যার একটা সন্তানও রয়েছে, আর সে হয়তো সায়নের প্রথম স্ত্রী। গ্যালারিতে গেলে পাসওয়ার্ড না জানায় সে ঢুকতে পারে না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এমনকি প্রায় অ্যাপে পাসওয়ার্ড ব্যতীত রায়দা ঢুকতে পারে না। বিরক্ত হয়ে সায়নের ফোনটা পাশে রেখে শুয়ে পড়ে সে। কি মনে করে শোয়া থেকে উঠে সায়নের ল্যাপটপ অন করে। ল্যাপটপের পাসওয়ার্ড একবার দেখেছিল, সেটা মনে করে আন্দাজ মতো দিলে লক খুলে যায়। ল্যাপটপের ফাইলগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড। ধৈর্য না হারিয়ে রায়দা সবগুলো ফাইল দেখতে থাকে। খুঁজতে খুঁজতে একটা ফাইলে ক্লিক করে, যেটা ওপেন হলে একটা ছবি ল্যাপটপের স্ক্রিনে দৃশ্যমান হয়। একজন মেয়ে বসে আছে আর তার কোলে ছোট্ট একটা বাচ্চা। ছবিটা দেখে রায়দা এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ফোন ক্যামেরা বের করে ল্যাপটপের স্ক্রিনে ধরে ছবি তুলে নেয়। ল্যাপটপটা বন্ধ করে সে আবারও নিজের বালিশে শোয়। ইদানিং তার অভ্যেস হয়েছে সায়নের হাত ধরিয়ে ঘুমানোর। আজও ইচ্ছে করছে, তবে নিজের ইচ্ছেকে দমিয়ে চুপ করে চোখ বন্ধ করে থাকে সে।
এক নাগারে ফোন বেজে চলেছে, তাতে সায়নের ঘুম ভাঙার পরও বালিশে মুখ গুজে আছে সে। কিন্তু কল করা ব্যক্তিটা নাছোড়বান্দার মতো কল দিতেই থাকে। একসময় বিরক্ত হয়ে বালিশ থেকে মুখ তুলে ফোনটা হাতে নেয় সে। কল রিসিভ করে ফোন কানে দিলে অপর পাশ থেকে তার সহকারী কল গলা ভেসে আসে। আমি তো ঘুমেছিলাম, আজকে আলাপই পেলাম না, এত দেরি হয়ে গেল। আচ্ছা, আমি আসছি, ফোন রাখো। কল কেটে সায়ন উঠে বসে, চোখ ডলে গলা ছেড়ে রায়দাকে ডাকতে শুরু করে এসে। রে, আমায় ডাকলে না কেন? আজকে তো অফিসে গিয়ে তোমার শ্বশুরের ঝাড়ি খেতে হবে। কথাগুলোর কোনো জবাব সে পায় না। চোখ মুখ কুচকে বিছানা থেকে নেমে রান্নাঘরে গেলে রায়দাকে দেখতে পায় না। বাথরুমে নক করতে নিলে দরজা দেখে খোলা। হুট করে সায়নের মনে পড়ে রায়দা হয়তো ভার্সিটিতে গিয়েছে। তোয়ালে নিয়ে গোসলে ঢুকে যায় সে। গোসল ছেড়ে আলমারি খুলে পরিহিত জামা বের করতে। আলমারি খুলে সে খেয়াল করে রায়দার জামা কাপড়গুলো আলমারিতে নেই, শুধু তারগুলোই রয়েছে। সায়নের ফোনে আবারও তার সহকারীর কল এলে বিষয়টা সায়ন খেয়াল করেও ভুলে যায়। রেডি হয়ে বেরিয়েছে অফিসের উদ্দেশ্যে। প্রতিমধ্যে রায়দাকে কল দিলে নাম্বার ব্যস্ত দেখায়। পরে কল দেবে ভেবে গাড়ি চালাতে মন দেয় সে। অফিসে গিয়ে আরমান শেখের ঝাড়ি খেতে হয়েছে সায়নকে। সাথে বলা হয়েছে কাজ সব শেষ করলে তবে সে বাসায় ফিরতে পারবে। এদিকে সকাল থেকে রায়দাকে দেখতে না পেয়ে সায়নের মনে কু ডাকছে। অনেকবার কল মেসেজ দিয়েও সে রায়দাকে পায়নি। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। রায়দাকে কল দিলে অপর পাশ থেকে কথাগুলো বলে ওঠে এক রমণী। সায়ন বিরক্ত হয়ে আবারও কল লাগায়। কি হয়েছে, কোনো সমস্যা? আরমান শেখ জিজ্ঞেস করে সায়নকে। তোমার বৌমা সকালে বাসা থেকে বেরিয়েছে, এখনো তাকে পাচ্ছি না। দুপুর পর্যন্ত নাম্বার ব্যস্ত দেখাচ্ছিল, এখন বন্ধ দেখাচ্ছে। সারাদিন একবার ওর খোঁজ পেলাম না, তাই চিন্তা হচ্ছে খুব। কান থেকে ফোন নামিয়ে সায়ন বলে। এখন তো সন্ধ্যা হয়ে আসছে, বৌমা নিশ্চয়ই ফ্লাইটে আছে। তুই এক কাজ কর, ফ্ল্যাটে ফিরে যা, বাকি কাজ কালকে করিস। কোনো সমস্যা হলে আমাকে কল দিস। আরমান শেখ স্যারের কাঁধে হাত রেখে বলে। অনুমতি পেয়ে গাড়ির চাবি নিয়ে সাথে সাথে অফিস থেকে বেরিয়ে যায় সায়ন। পুরো রাস্তায় রায়দার নাম্বারে কল দিতে দিতে এসেছে, কিন্তু ফোন বন্ধ। ফ্ল্যাটের সামনে এসে দেখে তালা ঝুলছে। চাবি দিয়ে দরজা খুলে এক প্রকার দৌড়ে শোবার ঘরে যায়। আলমারি খুলে নিজের সকল কাপড় চোপড় উল্টো পাল্টা করে দেখে, কিন্তু রায়দার কোনো কাপড় খুঁজে পায় না। খাটের নিচে উঁকি দিলে শুধু তার লাগেজটা পায়। সাইড ড্রয়ার হাতালে সেখানে রায়দার ব্যবহৃত কোনো মেকআপ কিংবা গয়না পায় না। হাঁপাতে হাঁপাতে ফ্লোরে বসে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে সায়ন। তার আর বুঝতে বাকি নেই রায়দা তাকে ছেড়ে চলে গেছে। গত রাতের কথা মনে পড়লে সায়ন বুঝতে পারে কোনোভাবে আফরিনের বিষয়টা রায়দা জেনে তাকে ভুল বুঝেছে। বসা থেকে উঠে ফ্ল্যাটে তালা না মেরে সিঁড়ি দিয়ে এক প্রকার দৌড়ে নামে সায়ন। দারোয়ান ওপরে উঠছিল। সায়নকে এভাবে নামতে দেখে সে চমকে যায়। আটতলায় এসে দেখে সায়নের ফ্ল্যাটের দরজা খোলা। ফ্ল্যাটে উঁকি মেরে কাউকে দেখতে না পেয়ে দরজা লক করে চলে যায় সে। গাড়ি নিয়ে সায়ন ছুটছে রায়দার বাবার বাসায়। তার এখন মাথায় একটা জিনিসই ঘুরছে, রায়দাকে ফিরিয়ে আনতে হবে। বসার ঘরে রায়দা, মানান, রাফেত, মারিয়া, রসনারা, মাইমুনা মিলে গল্প করছে। মর্জিনা ট্রেতে করে চা এনে সকলের সামনে দেয়। রায়দা গালে হাত দিয়ে বসে ভাবনায় ডুব দিয়েছে। চারিপাশে কি হচ্ছে সেদিকে তার কোনো খবর নেই। ভোর হতে সেও বাসায় ফিরে এসেছে, অবশ্য কেউ জানে না কেন সে ফিরেছে। রসনারা মেয়েকে লাগেজ সমেত দেখে বেশ খুশি হয়েছে। এ নিয়ে অবশ্য মাইমুনা অনেক প্রশ্ন করেছে, কিন্তু রায়দা কোনো জবাব দেয়নি। কলিং বেল বাজতেই মারিয়া গিয়ে দরজা খোলে। হন্তদন্ত হয়ে প্রবেশ করে সায়ন। রায়দা বাদে সকলে সায়নের দিকে তাকায়। রায়দা এমন ভান করে বসে থাকে যেন সে আগে থেকেই জানতো সায়ন আসবে। রে, এটা এদিকে আসো, তোমার সাথে কথা আছে। সায়ন রায়দার পিছনে দাঁড়িয়ে বলে। আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। রায়দার খামখেয়ালি উত্তরে সায়নের মেজাজ আবারও খারাপ হয়ে যায়। হাত টেনে রায়দাকে বসা থেকে দাঁড় করে টেনে রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয় সে। বসার ঘরে থাকা মানবগুলো বুঝতে পারছে না কি হচ্ছে, তবে রায়দা আর সায়নের মধ্যে কোনো এক ঝামেলা হয়েছে এটা বুঝতে বাকি নেই তাদের। তুমি আমাকে না বলে লাগেজ নিয়ে এই পাশে ফিরেছো কেন? সায়নের এমন প্রশ্নে রায়দা অগ্নি দৃষ্টিতে তাকায়। আমি আপনাকে জবাব দিতে বাধ্য নই তো, সরেন সামনে থেকে। সায়নকে উপেক্ষা করে রুমের দরজা খুলতে চায় রায়দা, তখনই সায়ন হাত চেপে ধরে। কি হয়েছে আমার জানতে হবে। সকালে বাসা থেকে বেরিয়েছ, আবার ফোন বন্ধ, এখন বলছো উল্টাপাল্টা কথা।
সারাদিন চিনতে আমার কি অবস্থা হয়েছে একবার তাকিয়ে দেখেছো? আমার দিকে তাকিয়ে একবার দেখো। কি হলো? তাকাও। রায়দার দুগাল ডান হাত দিয়ে চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে সায়ন। ব্যথায় চোখ বন্ধ করে সায়নের হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে রায়দা। আমার লাগছে, ছাড়ুন। আমি যা করেছি বেশ করেছি, আপনার মতো মিথ্যেবাদীকে আরো বেশি কষ্ট দেওয়া উচিত। রায়দার এমন কথা সায়নের রাগে ঘি ঢালার মতো কাজ করে। রায়দাকে ছেড়ে না দিয়ে আরো শক্ত করে তার গাল চেপে ধরে সে। কি বলছো? আবার বলো। আমি মিথ্যাবাদী? কি মিথ্যা বলেছি আমি? বলো। রি, আজকে তুমি যদি আমার সাথে না ফিরো, আমার রাগ দেখাতে আমি বাধ্য হব। বউ বাচ্চা থাকতেও আপনি আমায় বিয়ে করেছেন, এটা মিথ্যে না? নিজের ফ্ল্যাটকে অন্যের বলে সেখানে আমাকে নিয়ে গেছেন, এটা মিথ্যে না? রায়দার মুখে এমন কথা শুনে শান রায়দাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে রায়দা সায়নের থেকে পিছিয়ে বিছানায় গিয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। চেয়ার টেনে সায়ন এসে রায়দার সামনে বসে। রায়দার ডান হাত টেনে নিজের হাতের মুঠোতে নিয়ে নেয় সায়ন। ঠান্ডা মাথায় আমার কথা শোনো। এভাবে চিল্লাপাল্লা রাগারাগি করলে কথার কথা কিছু হবে না, ওটা আমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে। সায়নের কথা শুনে রায়দা তাকায়। চুলগুলো এলোমেলো, শার্টের উপরে দুটো বোতাম খোলা, চোখ জোড়া রক্তিম বর্ণ, সাথে সায়নের ক্লান্ত মুখটা দেখে চোখ সরিয়ে ফেলে সে। ফ্ল্যাটের বিষয়টা আমি মিথ্যে বলেছি, শুধু তোমাকে নিজের কাছে রাখতে। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। এই কথাগুলো আমি জানি, বলতে হবে না। শুধু শুধু আপনি কথা বলে সময় নষ্ট করছেন। আমি একটু ইচ্ছুক নই আপনার কোনো কথা শুনতে। হাত ছাড়ুন আমার। আমার কথা শোনো আগে, আফরিনের বিষয়টা ক্লিয়ার করতে দাও। সায়নের কথার মধ্যে রায়দা বলে, আপনার কথা শুনবো, তার আগে আমার প্রশ্নগুলোর উত্তর দিন। ঠিক আছে, তুমি প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি। আফরিন নামের মেয়েটা আপনার ফ্ল্যাটে ছিল আপনার সাথে? হ্যাঁ ছিল, কিন্তু আফরিন যখন আপনার সাথে ছিল সে প্রেগনেন্ট ছিল? হ্যাঁ ছিল, এখন ওর ছেলে আছে। আপনি ইচ্ছে করে আমার থেকে এসব কথা লুকিয়েছেন? হ্যাঁ, কথাগুলো লুকিয়েছে, তুমি যাতে ভুল না বোঝো তাই। ব্যাস হয়েই গেল, আপনি নিজেই স্বীকার করলেন সবটা। বিশ্বাস করো, আফরিন আমার স্ত্রী না। সায়নের কথার মাঝে হাত উঠিয়ে তাকে থামিয়ে দেয় রায়দা। আপনার কি মনে হয় যাচাই না করে আমি এখনো বসে আছি? ওয়েট, প্রমাণ দেখাচ্ছি আমি আপনাকে। কথাটা বলে ফোন হাতে নিয়ে একটা অডিও বের করে রায়দা। অডিওটা চালু করে সায়নের সামনে ধরে। অডিওটা বাজতে শুরু করে। আপনি ইমতিয়াজ সায়নের কে হন? মানে আপনাদের মধ্যে সম্পর্ক কি? রায়দা আফরিনকে প্রশ্ন করে। আমি ওনার স্ত্রী, আর আমাদের সন্তানও আছে, কিন্তু আপনি কে? এত কিছু কেন জিজ্ঞেস করছেন? আফরিন জবাব দেয়। এইটুকু কথোপকথন বেজেই অডিওটা বন্ধ হয়ে যায়। আফরিনকে আজকে কল দিয়েছিলাম, সে কি বলেছে তা তো শুনলেনই। এরপরেও আপনার কথা আমি বিশ্বাস করব সেটা ভাবলেন কি করে আপনি? ফোনটা রেখে রায়দা বলে। রায়দার কথার প্রেক্ষিতে শান কিছু বলতে চাচ্ছিল, এর মধ্যেই তার ফোন বেজে ওঠে। ফোন বের করে দেখে আফরিনের কল। রায়দার দিকে তাকিয়ে কলটা রিসিভ করে সায়ন। অপর পাশ থেকে আফরিন কিছু বললে সাথে সাথেই বসা থেকে উঠে দাঁড়ায় সায়ন। রি, আমি পরে এসে বলছি, আফরিন কল দিয়েছে, এটি ইমার্জেন্সি, আমাকে যেতে হবে। কথাটা বলে দরজা খুলে সায়ন বেরিয়ে যায়। রায়দা অসহায়ের মতো তাকিয়ে থাকে। রাত 1টার সময় বারান্দায় বসে গ্রুপ কলে নতুন প্রোগ্রাম নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করছে রায়দা। আলোচনা বললে ভুল হবে, সকলে বলছে আর রায়দা শুনছে। একটা লাইভ কনসার্টে পারফর্ম করতে হবে, সেখানে আরও নামি দামি গায়ক এবং অভিনেতা অভিনেত্রীরা পারফর্ম করবে। নিশ্চয় তোরা বুঝতেই পারছিস প্রেসারটা কত। সকলকে নিজের সেরাটা দিতে হবে। ফাহিম কথাগুলো বলে। কারা আসবে তা দেখে আমাদের লাভ নেই, আমরা যাব নিজেদের পারফরমেন্স করে চলে আসবো। অর্ক বলে। অর্ক ঠিক বলেছে, আমরা যাব আমাদের পারফরমেন্স দেখাতে। আশেপাশে কারা আছে দেখার বিষয় না। অর্কের কথার সায় দিয়ে পায়েল বলে। জরিনা, তোর প্রেম কেমন চলে? পেমেন্টের কথা বল আগে। বাপ্পি অর্ককে। তোর কি মনে হয় পেমেন্টের কথা বলি না আমি? সবার আগে পেমেন্টের কথা বলি, তারপর বাকি কথা ডিসকাশন করি। নর্মালি যত নেই, এবার তার দ্বিগুণ চেয়েছি, আর ওরা রাজি বলে। ফাহিম জবাব দেয়। কিরে, আমি কি বেশি দেরি করলাম? বিয়ে কি শেষ? তাহলে তো সবাই মিলে গেল, কাল থেকে প্রেস্টিজ শুরু। রুহি বলে ওঠে। আরে দাঁড়া, কথা এখনো বাকি, ওদের ডিমান্ড আছে একটা। রুহির কথার মাঝে ফাহিম বলে। আবার কি? অসম্ভব।
গ্রুপ পারফরমেন্সের আগে রায়ের সিঙ্গেল পারফরমেন্স চাই। রায় যদি সিঙ্গেল পারফরমেন্স করে তাহলে ওরা দ্বিগুণ টাকা দেবে। ওরা মূলত রায়কে চাই। অর্ক প্রশ্ন করে। ফাহিম আমতামতা করে বলে, সম্ভব। তুই জানিস না আমরা কেউ সিঙ্গেল পারফরমেন্স করি না, আর আই তো জীবনেও করবে না। অর্ক প্রতিবাদ করে বলে, আমি রাজি। কনসার্ট কবে? নীরবতা ভেঙে রায়দা বলে, 1 সপ্তাহ পর। তুই পারবি তো? ফাহিম জিজ্ঞেস করে, আর আই মনে নেই সেই ঘটনা যেবার তুই একা স্টেজে পারফর্ম করছিলি, দর্শকরা সারি থেকে কয়েকজন ছেলে দৌড়ে এসে জোর করে তোকে তোর সাথে ছবি তুলছিল? অর্ক রায়দাকে বলে, রায় কিছু ভুলে না, শুধু ভুলে থাকার অভিনয় করে। কল রাখছি, রেস্ট দরকার আমার। কালকে সকাল 8টায় অডিটোরিয়ামে দেখা হবে। কথাগুলো বলে গ্রুপ কল থেকে বেরিয়ে যায় সে। রায়দা বেরিয়ে যেতে গ্রুপ কলের নীরবতা নেমে আসে। ওর মাথায় নিশ্চয় অন্য কিছু চলছে। ফাহিম বলে, বড়সড় কিছু চলছে। আমার মনে হয় ঘটনার বিস্তার অনেক। আনমনে বলে অর্ক। অর্কের কথা শুনে সকলে দীর্ঘশ্বাস ফেলে। ফোন লক করে রায়দা বাহিরের দৃষ্টি ফেলে, যেখানে গাড়ির সামনে সায়ন দাঁড়িয়ে আছে। সোডিয়ামের আলোতে দেখা যাচ্ছে এক হাতে সিগারেট, অপরাতে ফোন নিয়ে রায়দাকে বারবার কল দিচ্ছে, কিন্তু নাম্বার ব্লক থাকায় কল ঢুকছে না। হতাশ চোখে বারবার রায়দার বারান্দার দিকে তাকাচ্ছে আর সিগারেটের টান দিয়ে ধোঁয়া উড়াচ্ছে। বারান্দার একপাশে রায়দা বসা, যেখানে পর্দা টাঙানো। বাহির থেকে কেউ রায়দাকে দেখতে পাচ্ছে না, কিন্তু সোডিয়ামের আলোতে রায়দা দেখতে পাচ্ছে সব। তখন সায়ন বেরিয়ে গেলে রায়দা দরজা লাগিয়ে দেয় রুমের, এমনকি মারিয়াকেও ঢুকতে দেয়নি। পরে অবশ্য ঘুমানোর সময় মারিয়াকে ঢুকতে দিয়েছে। সায়ন ফিরেছে কিছুক্ষণ আগে। ততক্ষণে রায়দাদের বাসার মেন গেটে তালা মারা হয়েছে। সায়ন চাইলে মান্নান রাফায়েতকে কল দিয়ে তালা খুলতে পারত, কিন্তু সে চায়নি এত রাতে বিরক্ত করতে। বাসায় ফিরে যাওয়ার থেকে তার কাছে মনে হয়েছে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করা শ্রেয়। কেমন লাগছে মিস্টার ইমতিয়াজ সায়ন? সবে তো শুরু, পিছে আবে বাকি হ্যাঁ। চোখের চশমাটা খুলে সায়নের দিকে দৃষ্টি রেখে রায়দা বলে, ভেবেছিলাম আপনাকে আরেকটা সুযোগ দিব, কিন্তু আপনি আসলেই সুযোগ ডিজার্ভ করেন না। আমারই ভুল, আমি আপনার মোহে পড়ে গিয়েছিলাম। তবে আর না, আপনার দেয়া আঘাতের প্রতিটা আঘাত দ্বিগুণ রূপে ফেরত দিই। এক রাতেই ফ্ল্যাট থেকে রাস্তায় নামিয়েছি। এরপর যদি আপনাকে ঘর ছাড়া না করেছি, তো আমিও রায়দা রাফায়েত না। 8টা বছর ধরে ভেতরে সব পুষে রেখেছি, আর আপনি ভেবেছেন আপনার 8 দিনের প্রেমে আমি সব ভুলে যাব। আমি ভাবতাম আপনি খুব চতুর লোক, কিন্তু এখন দেখছি বোকা, বড্ড বোকা। রায়দা রাফায়েতের ভালোবাসা দেখেছেন, ঘৃণা দেখেছেন, এবার দেখবেন তার প্রতিশোধ। আপনাকে আমি কখনো ক্ষমা করব না। বিড়বিড় করে কথাগুলো বলে চুলের খোঁপা খুলে চুলে হাত বোলাতে থাকে রায়দা। যতবার সায়নকে দেখে ততবারই তার সেই সব মনে পড়ে। চোখ বন্ধ করতেই সব ভেসে উঠতে চোখ খুলে দাঁড়িয়ে যায় রায়দা। রাগে তার ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে সায়নের গলা চেপে ধরতে। রুমে বসে পায়চারি করতে থাকে পুরনো কথা ভেবে। বালিশে মাথা এলিয়ে দিয়ে 8 বছর আগের দিনগুলোতে ডুবে যায়। 8 বছর আগে যখন রায়দা ক্লাস 8-এ ওঠে, রায়দার কান্নাকাটি আর জেদের কারণে তাকে নানার বাড়িতে পাঠিয়ে দেয় মান্নান রাফায়েত। বাচ্চা হারানোর পর রচনারাকে কাউন্সেলিং করার পাশাপাশি মান্নান রাফায়েত প্রচুর সময় দিত যাতে সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। নানুর বাড়িতে 9টা মাস খারাপ কাটেনি রায়দার, তবে মাঝে মাঝে খালেদার কটু কথা শুনেছে। এমনকি তার পছন্দের ছোট মামাও তাকে অনেক কথা শুনিয়েছে। একমাত্র রায়দা আদর পেয়েছে তার নানা ভাইয়ের কাছ থেকে। সমস্যাটা শুরু হয় যখন রায়দার নানা স্ট্রোক করে। তার চিকিৎসার জন্য হাসপাতালে তাকে নিয়ে ভর্তি থাকতো তার ছেলেমেয়েরা। এর ফলে পুরো বাড়ি খালি হয়ে যায়। রায়দা আর তার নানু থাকতো বাড়িতে। সেই সময় ছোট মামা আর ছোট খালার বিয়ে হয়নি। ছোট মামা চাকরির সুবাদে ঢাকা থাকতো, আর ছোট খালা মেজো খালা মিলে হাসপাতালে থেকে তাদের বাবার দেখাশোনা করত। নভেম্বর মাস পেরিয়ে চলছে ডিসেম্বর মাসে। 2 দিন পর স্কুলে বার্ষিক পরীক্ষা, সেদিকে রায়দার ভ্রুক্ষেপ নেই। পড়া বাদ দিয়ে উঠানে মেয়েদের ডেকে কুতকুত খেলায় ব্যস্ত সে। এই তুই আউট, তুই সর, এখন আমি খেলবো। রায়দা বলে ওঠে, মুই আউট না, দাগে পা লাগে নাই। মেয়েটা প্রতিবাদ করে বলে, এই না, তোর আঙুলের কোনা লেগেছে। রায়দার কথায় মেয়েটা পাত্তা না দিয়ে খেলতে থাকে। রায়দা হতাশ হয়ে ঘুরে দাঁড়ায়। রাস্তার দিকে চোখ গেলে তার চোখ আটকে যায়। এক ছেলে হাঁটছে আর বিড়বিড় করে কিছু বলছে।
দূর থেকে চেহারা স্পষ্ট না, তবে বোঝা যাচ্ছে সে কিছু নিয়ে বিরক্ত। ফর্সা ছেলেটার গায়ে সাদা গেঞ্জিটা বেশ মানিয়েছে। রায়দা বোঝার চেষ্টা করে ছেলেটা বেশি ফর্সা নাকি তার গায়ের গেঞ্জি। হুট করে রায়দা নিজের হাত পায়ের দিকে তাকায়। রোদে দৌড়াদৌড়ি করে তার গায়ের আস্তরণ তামাটে হয়ে গেছে। মুহূর্তেই অপরিচিত ছেলেটাকে রায়দার হিংসা হয় গায়ের রং নিয়ে। রায়দা নখ কামড়ে ছেলেটাকে দেখছিল, তখনই ছেলেটা এদিকে তাকায়। চোখে চোখ পড়ায় লজ্জায় রায়দা ঘুরে দাঁড়ায়। রায়দার খেলার সাথে আউট হলে ওড়না কোমরে বেঁধে রায়দা কুতকুত খেলা শুরু করে। সায়ন রাস্তা থেকে রায়দার কুতকুত খেলা দেখে দাঁড়ায়। একসময় রায়দার আর তার খেলার সাথীদের মধ্যে কুতকুত খেলা নিয়ে ঝগড়া বেঁধে যায়। ঝগড়ায় জিততে না পেরে খেলার ঘরই রায়দা নষ্ট করে দেয়। রায়দার এহেন কাণ্ড দূর থেকে দেখে হেসে দেয় সায়ন। মেয়েটাকে সে আরো কয়েকবার রাস্তায় দেখেছে দুষ্টুমি করতে। সায়নের বুঝতে বাকি নেই মেয়েটা যেমন চঞ্চল তেমন দুষ্টু। সায়ন পা বাড়ায় বাজারের দিকে। রায়দা মন খারাপ করে ঘরে চলে যায়। নানু ঘরে নেই, সে কখন আসবে সেটাও অজানা। শেষে বই নিয়ে পড়তে বসে রায়দা। স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে। রায়দা যাচ্ছে নামমাত্র পরীক্ষা দিচ্ছে। মন চাইলে লিখছে, না চাইলে বসে বসে আকাশ দেখছে। বাংলা পরীক্ষার দিন এমন করায় কৃষি শিক্ষা পড়াই সেই স্যার এসে ধমকে গেছে। স্যারটা রায়দাকে বেশ স্নেহ করে। স্যারের ধমকে রায়দা পরের পরীক্ষাগুলোতে লেখে। পরীক্ষা নিয়ে মানুষজন গাছপালা দেখতে দেখতে বাসায় ফিরছিল রায়দা। বাসায় ফেরার পথে গ্রামের বাজারটা পেরিয়ে যেতে হয়। এদিক ওদিক তাকিয়ে মানুষ দেখতে দেখতে রায়দার নজর যায় কয়েকজন ছেলের মধ্যে থাকা এক ছেলের দিকে। রায়দার হাঁটার গতি কমে যায় ছেলেটাকে দেখে। মানুষটাকে চেনা চেনা লাগে, কিন্তু ঘোলা চোখ জোড়া দেখে মনে করতে পারে না কোথায় দেখেছে। নখ কামড়ে মনে করার চেষ্টা করে, আবার তাকায়। তখনই ছেলেটার চোখে চোখ পড়ে রায়দার। ব্রু উঁচিয়ে ছেলেটা তাকায়। রায়দাও ভেঙচি দিয়ে হাঁটতে থাকে। রায়দার প্রতিক্রিয়াতে সায়ন আবারও হাসে। মাথা চুলকে রায়দার যাওয়ার পরে তাকায় সে। সন্ধ্যার পরে নানু বাসায় না থাকায় রেডিওর চ্যানেল ঘুরিয়ে গান বাজে। এমন চ্যানেল দিয়ে রায়দা একা একা নাচ করার চেষ্টা করে। নাচতে ভীষণ পছন্দ করে, কিন্তু লজ্জায় কাউকে বলে না। কে কি ভাববে এটা নিয়ে সেটা ভেবে বলে না। জানালার পাশে শব্দ হলে নাচ বন্ধ করে রায়দা গিয়ে টর্চ মারে, কিন্তু কাউকে দেখতে পায় না। বিরক্ত হয়ে জানালা লাগিয়ে দেয় সে। জানালার পাশেই দাঁড়িয়ে আছে সায়ন আর একটা ছেলে। সে বাজার থেকে বাড়িতে ফিরছিল, তখনই মন চায় রায়দাকে দেখতে, তাই এসেছিল। কিন্তু শুকনো পাতার শব্দ পেয়ে এগিয়ে গিয়ে দেখে ছেলেটা রায়দার জানালার উঁকি মেরে দাঁড়িয়েছিল। সেটা দেখে সায়ন তার পিঠে লাঠি দিয়ে আঘাত করে। আজকে মাফ করলাম, আর কখনো করব না। আর কোনোদিন এই বাড়ির আশেপাশে তুই কিংবা তোর ছায়া কোনোটায় যাতে না দেখে। শোন, সব ছেলেগুলোকে বলে দিবি এই বাড়ি থেকে দূরে থাকতে। কথাগুলো মনে থাকবে? ছেলেটার কলার টেনে সায়ন হাসিয়ে কথাগুলো বলে। মাথা নিচু করে ছেলেটা বলে। সায়ন ছেলেটার শার্টের কলার ছেড়ে দিতেই ছেলেটা দৌড়ে পালায়। বন্ধ জানালার দিকে একবার তাকিয়ে সায়ন চলে যায়। পরের দিন বিকালবেলা সায়ন তার মা বোনের সাথে বেরিয়েছে ঘুরতে। সায়ন বের হতে চায়নি। মিসেস রিনা তাকে জোর করে সাথে নিয়ে বের হয়েছে। রায়দার নানু বাড়ির সামনে এসে রিনা দাঁড়িয়ে যায়। দূর থেকে আলিয়া বেগমকে দেখে ডাক দেয় সে। রিনাকে দেখে আলিয়া বেগম এসে তাকে জড়িয়ে ধরে। সায়ন তাকিয়ে রায়দার খোঁজ করতে থাকে, কিন্তু তাকে দেখতে পায় না।